জয়দেব গুপ্তর লেখা গল্প প্রতিশোধ। না, হলো না। ৩টে ক্ষেত্রেই আমি অসফল হলাম। আমি প্রহর সেনগুপ্ত, পুলিশ আধিকারিক, লোকাল থানার সেকেন্ড অফিসার। পুলিশের কাজ অপরাধীকে ধরা, কিন্তু এই ৩টে খুনের ক্ষেত্রেই আমি ব্যর্থ হলাম। ৩টে ক্ষেত্রেই আমি খুনিদের চিহ্নিত করেছিলাম, কিন্তু প্রমাণ অভাবে ৩জনই বেকসুর খালাস পেল। ঘটনাটা আমার কাছে একটু বেশি প্রাধান্য পেয়েছিল, কারণ ওই ৩টে খুনই হয়েছিল হালদারপল্লীতে। আবার ওই হালদারপল্লীতেই আমার শ্বশুরবাড়ি। আমার স্ত্রী রীতা বিয়ের আগে ওই হালদারপল্লীতেই থাকতো এবং ওই ৩জন খুন হওয়া মানুষকে চিনত। তাই আমার স্ত্রীরও বিশেষ আগ্রহ ছিল ওই ৩টে কেসের ব্যাপারে। প্রায় ১.৫ বছর আগে প্রথম খুন হয় কার্তিক বসাক নামে এক যুবক। চেয়ারে বসা অবস্থায় কেউ পিছন থেকে ওর গলায় একটা স্টিলের চেন পেঁচিয়ে ধরে ওকে হত্যা করে। চেয়ারে বসা অবস্থায় কেউ যদি পিছন থেকে কোনো শক্ত দড়ি বা চেন গলায় জড়িয়ে টানে, তাহলে সেই মানুষটি যতই শক্তিশালী হোক, কিছু করার থাকে না। কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। অবশ্য তদন্তে আমি কোনো হাতের ছাপ পাইনি, শুধু চেয়ারের পেছন দিকে কিছু মরিচ গুঁড়ো পড়ে থাকতে দেখেছিলাম। তদন্ত করে দেখেছিলাম খুড়তুতো ভাইয়ের সঙ্গে কার্তিকের জমি সম্পত্তি সংক্রান্ত বিবাদ ছিল। সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। এমনকি ওই খুনের কয়েকদিন আগে খুড়তুতো ভাই ঘোষণা করে যে কার্তিকের পরমায়ু আর বেশি দিন বাকি নেই। প্রতিবেশীদের থেকে জানতে পারি ওরা দুজনের কেউ মানুষ হিসেবে ভালো ছিল না। দুজনেই গুন্ডা মস্তান হিসেবে পরিচিত ছিল। ওর খুড়তুতো ভাই দীপেন বসাকে অ্যারেস্ট করেছিলাম। বেশ কিছুদিন কেস চলেছিল, কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে দীপেন ছাড়া পেয়ে গেল। পুলিশ অফিসার হিসেবে এটা আমার ব্যর্থতা। আমার স্ত্রীর খুব আগ্রহ ছিল ওই কেসটা নিয়ে, অনেক প্রশ্ন করত, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। ঠিক তার ১.৫ মাস পরে আবার ওই হালদারপল্লীতে দ্বিতীয় খুন হলো। এবারে মারা গেল বিশু সামন্ত নামে এক যুবক। এমনিতে বিশু খুব নম্র কথা বলতো, কিন্তু ওর যোগ ছিল তোলাবাজিতে। নিঃশব্দে খুব নম্র সুরে মানুষকে ভয় দেখাতো, তোলা আদায় করত। এক উচ্চপদস্থ সরকারি অফিসারের সঙ্গে সেই নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। সেই উচ্চপদস্থ অফিসারেরও অনেক লোকজন আর গুন্ডা পোষা ছিল। বিবাদ চরমে উঠে একদিন পাড়ার মধ্যেই চূড়ান্ত অশান্তি হয়। এক রাতে গুন্ডা বিশুকে থ্রেট করে যায় এবং তার ৪ দিন পরেই বিশু খুন হয়। মেয়েরা মাথায় যেমন ইউ আকৃতির হেয়ারব্যান্ড পরে, ঠিক সেই রকমই স্টিলের একটা ইউ আকৃতির বস্তু, যার ভিতর দিকে তীক্ষ্ণ কাঁটা বসানো। সেটাকেও পিছন দিক থেকে ওর গলায় পরিয়ে সাঁড়াশির মতো চেপে ধরেছিল। কণ্ঠনালীর কাছে একটা কাঁটা কণ্ঠনালী ভেদ করে গিয়েছিল এবং তাতেই বিশুর মৃত্যু হয়। এই ক্ষেত্রেও কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। আর এখানেও আততায়ী যেদিক থেকে আক্রমণ করেছিল তার প্রমাণ হিসেবে সেখানে মরিচ গুঁড়ো পড়েছিল। যে গুন্ডাটিকে সন্দেহ করেছিলাম, অর্থাৎ ওই পদস্থ অফিসারের ডান হাত কল্পা দাসকে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু আজকাল কেউ এইসব কেসে সাক্ষী দিতে চায় না। বাংলায় বলে চাচা আপন প্রাণ বাঁচা, আর কল্পা দাস কিছুতেই স্বীকার করেনি। তাই এখানেও আদালত সাক্ষী প্রমাণের অভাবে তাকে খালাস দিয়েছিল। নিন্দুকে বলে ওই সরকারি পদস্থ অফিসারের এতে হাত ছিল। তাই এখানেও কোনো ফয়সালা হলো না। এবারে আসি তৃতীয় ঘটনায়। একই পাড়া, সেই হালদারপল্লী। দ্বিতীয় ঘটনার প্রায় ৩ মাস পরে ওই হালদারপল্লীর নীলকান্ত বসু নামের একজন খুন হলো। অবশ্য তার মৃতদেহ ময়না তদন্তের পরে জানা গেল নীলকণ্ঠ আকণ্ঠ মদ্যপান করেছিল। নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। সেই সময় কেউ একজন এসে ওর হাতে শিরা কেটে দেয়। একাকী প্রায় অচৈতন্য অবস্থায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ৩টে কেসই সম্পূর্ণ আলাদা, শুধু একটা মাত্র মিল, কারো হাতের ছাপ পাওয়া যায়নি এবং ৩ ক্ষেত্রেই মরিচ গুঁড়ো ছড়ানো। যদিও আমি অনেক চেষ্টা করেও একই পাড়ায় মাত্র ৫ মাসের মধ্যে ৩ জনের খুনের কোনো সম্বন্ধ খুঁজে পাইনি। যদিও তৃতীয় ক্ষেত্রে নারী ঘটিত একটি তথ্যের সন্ধান পেয়ে তদন্ত করেছিলাম। নীলকান্তর সঙ্গে এক বিবাহিত মহিলার অবৈধ সম্পর্ক ছিল, আবার ওর প্রেমিকার সঙ্গে অন্য পুরুষেরও সম্পর্ক ছিল এবং ওই মহিলার স্বামী ছিল রকচটা মানুষ,
হঠাৎ রেগে গেলে তার জ্ঞান থাকতো না। সে অবশ্য এই খুনের কথা অস্বীকার করেছিল। বলেছিল দরকার হলে সে তার স্ত্রীকেই খুন করত, কিন্তু অন্য কাউকে নয়। এই কেসটা প্রায় 13 মাস চলেছিল, কিন্তু সিদ্ধান্ত সেই একই। কোনো কিছুই প্রমাণ করা গেল না। আদালত কেস ডিসমিস করে দিল। আমার স্ত্রী রীতা শুধু আমাকে বলল, তুমি কোনো কম মেয়ে নও। আমাদের বিয়ে ছিল অ্যারেঞ্জড ম্যারেজ। বিয়ে ঠিক হওয়ার সময় আমি আর রীতা 3-4 দিন দুজনে দেখা করেছিলাম। বাড়িতে বলেছিল নিজেদের মধ্যে কথা বলে পরস্পরকে বুঝে নে। এই 3-4 দিনে আমরা পরস্পরের সঙ্গে নানান বিষয় আলোচনা করেছিলাম। রীতা শিক্ষিত, বুদ্ধিমতী এবং কথাবার্তায় নম্র। রীতা বলেছিল ওর নাকি আমাকে বিয়ে করার প্রধান কারণ ছিল আমি পুলিশ অফিসার। এতে নাকি ওর জীবন বেশি সুরক্ষিত থাকবে। আপনার পুলিশি পোশাকটা আমার খুব পছন্দ। এই পোশাক পরলে আমার কেমন যেন স্মার্ট, প্রত্যয়দৃঢ় একজন সুপুরুষ মানুষ মনে হয়। কি বলছেন? আমার থেকে আমার পোশাকটা বেশি ইম্পর্ট্যান্ট হলো? না না, সেটা বলিনি। সৎ পুলিশ অফিসার সম্বন্ধে আমার একটা শ্রদ্ধা আছে। হয়তো অবচেতন মনে তেমনই একটা ধারণা তৈরি হয়েছিল। তাই আমরা দুজনে ভবিষ্যৎ জীবন নিয়েও আলোচনা করেছিলাম। আমার পৈতৃক বাড়ি কৃষ্ণনগরে। বাবা মা ভাই ওখানে থাকে। আমি চাকরির সূত্রে কলকাতায়। একা থাকতাম বলে বিয়ে করার জন্য বাড়ি থেকে তাড়া দিচ্ছিল। আমারও সেটা যুক্তিযুক্ত মনে হয়েছিল। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুধু স্বপ্নময় ছিল না, তাতে বাস্তব বিষয় পূর্ণ ছিল, এবং পুরোটাই আমাদের দুজনের দাম্পত্য জীবন নিয়ে। রীতা বলেছিল ভবিষ্যতের পরিকল্পনা তো বুঝলাম, কিন্তু অতীত? বলেছিলাম ওটা বাদ থাক। আমি গোড়া কুসংস্কারগ্রস্ত নই। অতীতটা অতীতই, ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করার দরকার নেই। প্রত্যেকটা মানুষ ভালোই মন্দই মিশিয়ে মানুষ। প্রত্যেক মানুষই ঠিক ভুল করে। সেগুলোকে কবর থেকে তুলে আনার মানে হয় না। মানে আপনি আমার অতীত জানতে চান না? কোনো প্রয়োজন নেই। ইতিহাসটা না জানাই থাকুক। আপনি ভালো পরিবারের মেয়ে, শিক্ষিতা, নম্র, ভদ্র, এইটুকুই যথেষ্ট। আর আমার অতীত অতীতই থাকুক। আমরা দুজনেই বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে থাকি। কিন্তু যদি কখনো মনে হয়, কি মনে হবে? আপনি কারোর সঙ্গে প্রেম করেছেন কি না? করে থাকতেই পারেন। সেটা কোনো অপরাধ নয়। ওটা প্রকৃতির নিয়ম। আর প্রেম করতে গিয়ে কতটা গভীর প্রেম করেছেন সেটাও জানার ইচ্ছে বা বাসনা কোনোটাই নেই। হয়তো আমার জীবনেও এমন ঘটনা থাকতেই পারে। সম্ভবত সবার জীবনেই এমন কিছু না কিছু থাকে। সেগুলো ভুলে যাওয়াই ভালো। কিন্তু ভবিষ্যতে যদি সেই সব কথা আমাদের জীবনে প্রভাব ফেলবে না। আমরা শুধু বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে থাকব। পরস্পরকে নিয়ে থাকব। পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকব। ব্যাস, এইটুকুই। বুঝলাম আপনি সত্যি কুসংস্কার মুক্ত। আমি কখনো আপনার অতীত নিয়ে প্রশ্ন করব না। আপনিও তাই। হ্যাঁ, লেখাপড়া, বড় হওয়া, জীবনযাপন, সেগুলো তো আপনি অটোমেটিক্যালি জানতে পারবেন। আমিও না চেয়েই জানতে পারবো। বেশ, তাই হবে। কিন্তু তাই হলো না। বিয়ে 3য় বছরে অতীত সামনে এলো। সেদিন আমাদের 3য় বিবাহ বার্ষিকী। বাইরে থেকে খাবার দাবার আনিয়েছিলাম। রীতা চাইনিজ খাবার ভালোবাসে। সেটাই ছিল আমাদের উদযাপন। দুজনে বসে কথা বলছিলাম। হঠাৎ রীতা বলল, বিয়ের আগে তুমি বলেছিলে আমরা অতীত ঘটনাগুলো মুছে ফেলে নতুন জীবন শুরু করব। কিন্তু সব ব্যথা, অপমান, নিগ্রহ কি ভোলা যায়? আমি নিজের মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছি। আর শেষ পর্যন্ত মনে হয়েছে তোমার কাছে একটা ঘটনা বলে নিজেকে হালকা করব। আমি অবাক হয়ে রীতার দিকে দেখলাম। মনে হলো ওর দৃষ্টিতে সংকল্প। রীতা বলে চলল, আমি কখনো নিজের থেকে কারোর সঙ্গে প্রেম, ভালোবাসা বা শারীরিক সম্পর্ক করিনি। তেমন ইচ্ছেও কোনোদিন হয়নি। কিন্তু যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমার সঙ্গে একটা অন্যায় হয়েছিল। আমি গণধর্ষিতা হয়েছিলাম, গ্যাং রেপড। কি বলছো? এটা নিয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে না। এক বৃষ্টি ঝরা নির্জন সন্ধ্যায় আমি তখন কলেজ থেকে ফিরছিলাম। আমাকে ধরে নিয়ে গিয়েছিল এক নির্মীয়মান বাড়িতে। আমার আপত্তি, প্রতিরোধ কিছুই ওদের বিরত করতে পারেনি।
অবাক হয়ে শুনছিলাম রিতার কথা। মনের মধ্যে একটা অদ্ভুত প্রতিক্রিয়া কাজ করছিল। বুঝতে পারছিলাম না কি বলা উচিত। আমার যুক্তিবাদ বলছে আমাদের দেশে ধর্ষিতা অপরাধী হয়ে যায়, তার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও, আর ধর্ষক নিশ্চিন্ত থাকে। আবার অন্যদিকে মনের মধ্যে চাপা দেওয়া সংস্কার মাথা তোলার চেষ্টা করছিল। তবু তবু তারপর তারপর আর কি? রক্তাক্ত, ধর্ষিতা, অপমানিতা, নিগৃহীতা আমি চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম। তবে দুঃখ বা কষ্টের চেয়ে বেশি হয়েছিল রাগ। ক্রোধে আমার শরীর জ্বালা করছিল, তবু নিজেকে সংযত করেছিলাম। বাড়িতে শুধুমাত্র মাকে বলেছিলাম, বাবা জানতে পারেনি, আজও জানে না। 10-15 দিন লেগেছিল নিজেকে শারীরিক আর মানসিকভাবে ফিরে পেতে। থানায় বা পুলিশের কাছে কোনো রিপোর্ট লেখাইনি। কেন? জানানো উচিত ছিল। আমাদের দেশে ধর্ষণের জন্য কতজন পুলিশের কাছে রিপোর্ট লেখায়, কতজন সাজা পায়। প্রমাণ অভাবে বা রাজনৈতিক দলের খুঁটি ধরে বেশিরভাগেরই অপরাধ প্রমাণিত হয় না। এমনকি কোথাও কোথাও তো দলীয় উদ্যোগেই প্রমাণ লোপাট করা হয়। আর ধর্ষিতা উন্মুক্ত কোর্টরুমে বিরোধী পক্ষের উকিল দ্বারা আরও একবার মৌখিক ধর্ষিতা হয়, আর তারপর এক লজ্জার জীবনযাপন করে। তাই আমি কোনো রিপোর্ট লেখাইনি। কথাগুলো রিতা খুব একটা মিথ্যে বলেনি। এই পুলিশে চাকরি করে সেটা বারবার দেখেছি। সামাজিকভাবে ধর্ষিতাই সমাজ জীবনে ব্রাত্য হয়ে যায়। ভেবে দেখলে এতে রিতার কোনো অপরাধ নেই। সে তো অপরাধের শিকার, অপরাধী নয়। শুধু মুখে বললাম, না রিতা, এতে তোমার কোনো অপরাধ হয়নি। জানি, কিন্তু সেই ঘটনা আমার মনে যে অদ্ভুত স্পৃহা তৈরি করেছিল সেটা ভুলিনি। আমি জিমে ভর্তি হয়েছিলাম নিজেকে সুগঠিত আর শক্তিশালী করার ইচ্ছায়। মেডিটেশন আর যোগব্যায়াম করতে শুরু করেছিলাম নিজের মনোবল বাড়ানোর জন্য। আর ক্রিমিনোলজির বই পড়তে শুরু করেছিলাম। আমি ঠিক করেছিলাম আমারই প্রতিবেশী অমানুষদের আমি শিক্ষা দেব। ক্রিমিনোলজির বই পড়ে শিখেছিলাম কিভাবে আমার চেয়ে শক্তিশালী মানুষদের বাগে আনা যায়, কিভাবে নিজেকে বাঁচানো যায়। প্রতিশোধ স্পৃহাটা দিন দিন বেড়েছিল। তারা কারা? কার্তিক বসাক, বিশু সামন্ত আর নীলকান্ত বসু আমারই পাড়ায় থাকতো, হালদার পল্লীতে। তুমি? হ্যাঁ, তুমি যাদের সন্দেহ করেছিলে তারা কেউ খুনি নয়, তাই প্রমাণ করতে পারোনি। তুমি খুন করেছো? হ্যাঁ, আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। এবার তুমি যদি আমায় শাস্তি দিতে চাও দিতে পারো। তবে তোমায় জানিয়ে রাখি, আমার গণধর্ষণের কোনো পুলিশি রেকর্ড নেই, তাই তুমি খুনের মোটিভ খুঁজে পাবে না বা প্রমাণ করতে পারবে না। ক্রিমিনোলজির বই পড়ে পড়ে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেটা ভালোভাবে প্রয়োগ করেছি, তাই খুব নিখুঁতভাবেই কাজগুলো করেছি। ফলে সেই 18 মাস আগের ঘটনার কোনো সূত্র তুমি পাবে না। এখন প্রশ্ন উঠতে পারে, এসব কথা আমি তোমায় কেন বললাম? বললাম কারণ দাম্পত্য জীবনে কোনো কিছু লুকিয়ে রাখা উচিত নয়। সেটা হয় বিশ্বাসঘাতকতা। আর দ্বিতীয়ত, আমার সফলতার কথা কারোর সঙ্গে ভাগ করতে চেয়েছিলাম। কাউকে না বললে নিজেরই তৃপ্তি হতো না, তাই বললাম। আমি নিজের কাছে ঋণমুক্ত হলাম। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।